আজ আপনাদের পাঠ করে শোনাব সানাদের লেখা গল্প যাহা বলিব। ফোনটার কিছু কিছু কথা মাথায় ঢুকছিল মধুরিমার, বাকিটা আবছা আবছা অন্ধকার। ইন্সপেক্টর সমাদ্দার বলে চলেছেন। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখলাম অনিকেতবাবু মানে ডেড। ব্যাপারটা নর্মাল নয়। আপনি এক্ষুনি চলে আসুন ম্যাডাম। মধুরিমার মাথাটা ঝিমঝিম করছে, চারপাশটা ঝাপসা। চোখ মুছে সোফা থেকে উঠতে চেষ্টা করলো একবার, মাথাটা ঘুরছে। সে কি একা যেতে পারবে? কিন্তু কাকে বলবে সঙ্গে যেতে? কে আছে ওর এখানে? দেবরাজকে ফোন করা ঠিক হবে? উফ, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। একটা দুটো দিন তো নয়, 5-5টা বছরের সংসার। হ্যাঁ, সংসারই তো। বিয়ে করলেই বুঝি সংসার হয়? এই যে 5টা বছর অনিকেতকে জড়িয়ে থাকা, এক ছাদের তলায় বাস, এটা সংসার নয়? তুমি অনিকেত চট্টরাজকে বিয়ে করবে? 5 বছর আগে এইরকমই এক সকালে এই প্রশ্ন নিয়ে ছুটে এসেছিল দেবরাজ। হঠাৎ কেন যে মনে পড়ল সেদিনের কথা। দেবরাজের সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে মায়া হচ্ছিল মধুরিমার। বিয়ে নয়, লিভ ইন। মৃদু হেসে বিষয়টা স্বাভাবিক করার চেষ্টায় ছিল মধুরিমা। লোকটা তোমার থেকে প্রায় 25 বছরের বড়, 3টে বিয়ে করেছে আগে। তুমি সব জানো। চোখটা কি একটু ছলছল করছিল দেবরাজের? বয়সটা কোনো ম্যাটার করে না। আর তাছাড়া অন্যরা ওর সাথে মানিয়ে নিতে পারেনি বলে কি আমিও পারবো না? আর একটাও প্রশ্ন করেনি দেবরাজ, কিন্তু ওর না বলা প্রশ্নটা টের পাওয়া যাচ্ছিল। অনিকেতকে সিঁড়ি করে ওপরে উঠতে চাইছো, তাই না? দেবরাজকে আজ আর ফোন করলো না মধুরিমা। খবর পেয়ে আসবে নিশ্চয়ই। ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। তারপর কোনো রকমে একটা শাড়ি জড়িয়ে 14 তলার ফ্ল্যাট থেকে নিচে নেমে এলো। এতক্ষণে প্রেস মিডিয়ায় খবর পৌঁছে গেছে নিশ্চয়ই। অনিকেত চট্টরাজের ভবানীপুরের বাড়িতে আজ লোকের ঢল নামবে, সেটাই স্বাভাবিক। এত বড় একজন মিউজিক ডিরেক্টর, বাংলা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড, তার মৃত্যু। সে মৃত্যু আবার অস্বাভাবিক। গোটা ইন্ডাস্ট্রি ভেঙে পড়বে। ফ্যানেরা গেটের বাইরে দাঁড়িয়ে চোখের জল ফেলবে। গতকাল সকালে টিভিতে যাহা বলিব সত্য বলিব নামে রিয়েলিটি শোতে সবাই দেখেছে অনিকেতকে। অ্যাঙ্কর দেবরাজের চোখা চোখা প্রশ্নের কেমন সুন্দর আর সোজা উত্তর দিচ্ছে অনিকেত। আর আজ নেই। বিশ্বাস হবে কারোর? আর সে বিশ্বাস অবিশ্বাসে দোলাচলে সবাই খুঁজবে অনিকেতের জীবনের চতুর্থ নারীকে, মধুরিমাকে। গাড়িতে বসে আরও একবার ডুকরে কেঁদে উঠল মধুরিমা। এরকম তো হওয়ার কথা ছিল না, কেন হলো? এই তো সেদিন জলপাইগুড়ি থেকে মধুরিমা প্রথম এসেছিল কলকাতায়, গানের একটা ট্যালেন্ট হান্ট শোতে যোগ দিতে। সারা বাংলার নামকরা গানের রিয়েলিটি শো। শোয়ের অ্যাঙ্কর উঠতি নায়ক দেবরাজ সেন মধুরিমার বাবার ছাত্র। দেবরাজই একরকম তদবির করে ওকে নিয়ে এসেছিল কলকাতায়। একটা ট্যালেন্ট হান্ট শো কীভাবে বদলে দিতে পারে একটা মানুষের জীবন, তার প্রমাণ মধুরিমা নিজে। অডিশনের প্রথম দিন থেকে নিজের যাত্রী নিয়েছে সে। মুগ্ধ হয়েছেন প্রধান জাজ অনিকেত চট্টরাজ, মুগ্ধ হয়েছেন প্রচুর দর্শক শ্রোতা। দেবরাজ। প্রতিযোগিতা চলছিল 2 মাস ধরে। 2 মাস পর প্রথম হয়ে রাতারাতি সেলিব্রিটি মধুরিমা। প্রচুর রেকর্ডিংয়ের অফার, বড় বড় ফাংশনের অফার। দেবরাজের সাথে বন্ধুত্ব, আর আর গোপনে অনিকেতের সাথে প্রেম। জীবন বোধহয় এতটাই রঙিন, জীবন বোধহয় স্বপ্নময়। ফোনটা বাজছে। অতীতের রঙিন মায়াজাল কেটে গেল ফোনে তীব্র কর্কশ ধ্বনিতে। দেবরাজ ফোন করেছে। তুমি কোথায়? আমি এইমাত্র খবর পেলাম। উত্তেজিত শোনালো দেবরাজের গলা। মধুরিমা নিজেকে একটু সামলে নিতে চেষ্টা করল। আমি কালিন্দির ফ্ল্যাটে ছিলাম, এইমাত্র রওনা দিয়েছি। দেবরাজ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গলাটা খাদে নামিয়ে বলল, ইন্সপেক্টর সমাদ্দারের সাথে আমার আলাপ আছে, জানো তো। সমাদ্দার বলছে মৃত্যু স্বাভাবিক নয়, মানে সুইসাইড অথবা মার্ডার। আমাকেও তাই বলেছে। এ কথাটা পাঁচকান হতে দেওয়া যাবে না, বুঝতে পারছো? পুলিশের উপর মহলে আমার চেনা জানা আছে, তুমি তো জানো। আমি বলি কি, ব্যাপারটা চেপে দিলে। না। দেবরাজ। কথা শেষ হওয়ার আগে স্পষ্ট দৃঢ় উত্তর মধুরিমার। কেন না?
কি পরিমাণ কাদা ছোড়াছুড়ি হবে বুঝতে পারছো? তুমি আমি কেউ বাদ যাব না। হলে হবে। আমার মনে হয় না অনিকেত আত্মহত্যা করেছে। হতে পারে না। আর যদি সত্যি মার্ডার হয় তবে খুনিকে খুঁজে বের করতেই হবে। কথাটা বলে ফোনটা কেটে দিল মধুরিমা। বুকের ভিতরটা কাঁপছে থরথর করে। তুমি তো জানো অনিকেত, আমি তোমাকে সত্যি কতটা ভালোবাসি। কিন্তু কিন্তু বিষয়টা ধামাচাপা দিতে চাইছে কেন দেবরাজ? ফোনটা ব্যাগে রাখতে গিয়েও হাতটা আটকে গেল যেন। গতকালে যাহা বলিব সত্য বলিবর অনিকেতের এপিসোডটা ইউটিউবে দেখাচ্ছে। গতকাল টিভিতে দেখার পরও দেখা শেষ হচ্ছে না যেন। এখন আবার দেখতে ইচ্ছে করলো। অনুষ্ঠান শুরু করছে দেবরাজ। সোফায় হাসি হাসি মুখে অনিকেত। দেবরাজ বলে চলেছে, শুরু করছি আজকে যাহা বলিব সত্য বলিব। আমাদের আজকের অতিথি বিখ্যাত সুরস্রষ্টা অনিকেত চট্টরাজ। আমাদের সবার প্রিয় অনিকেত দা। হাত জোর করে দর্শকদের উদ্দেশ্যে নমস্কার জানালো অনিকেত। দেবরাজ প্রশ্ন করল, অনিকেত দা, আপনি জানেন তো আমাদের অনুষ্ঠানের শর্ত কিন্তু আজ আপনাকে প্রত্যেকটি প্রশ্নের সত্য উত্তর দিতে হবে। সত্য বই মিথ্যা চলবে না। হো হো করে হাসছে অনিকেত। আমি মিথ্যা বলি না ভাই। অনিকেতের পরনে ডিপ নীল জিন্স আর ক্যাজুয়াল অরেঞ্জ শার্ট। যাহা বলিবর শুটিংয়ে যাওয়ার দিন নিজে পছন্দ করে এই জামা প্যান্ট বের করে দিয়েছিল মধুরিমা। তখনও হাসছিল অনিকেত। রিমা, তোমার প্রেমিক বুড়ো হতে চলেছে, এখন আর এত ডিপ রং চলে? রেগে গিয়েছিল মধুরিমা। একদম বুড়ো বলবে না। 51তেও তুমি অনেকের থেকে হ্যান্ডসাম। দেবরাজের থেকেও? চোখ সরু করে জানতে চেয়েছিল অনিকেত। ধরাস করে উঠেছিল মধুরিমার বুক। দেবরাজের কথা উঠল কেন? অনিকেত আয়নার চুল আঁচড়াতে আঁচড়াতে ফিরে তাকালো। রেগে যাচ্ছ কেন? ওর সাথেই তো প্রোগ্রাম, তাই বলছিলাম। তারপর জামাটা গলাতে গলাতে বলল, আজ কিন্তু তুমি কালিন্দির ফ্ল্যাটে চলে যাবে। মধুরিমার মনটা দমে গিয়েছিল মুহূর্তে। একবার মনে হয়েছিল বলে, তুমি রাতে ফিরলে যাহা বলিব সেটের গল্প। দেবরাজ কি কি প্রশ্ন করলো সেই গল্প শুনে তারপর কাল ফ্ল্যাটে চলে যাব। কিন্তু বলা হলো না, কারণ 5 বছরে এটুকু মধুরিমা বুঝেছে এই একটা আবদার রাখবে না অনিকেত। শিল্পী অনিকেত চট্টরাজ একাকিত্ব চায়, তা না হলে সে সুর সৃষ্টি করতে পারে না। তাই যখন অনিকেত সুর খোঁজে তখন ভবানীপুরের বাড়ি ফাঁকা হয়ে যায়। মধুরিমা তো বটেই, কাজের লোকেদেরও ছুটি হয়ে যায়। শুধু ঠিকের লোক ভোরবেলা এসে ঘরদোর পরিষ্কার করে দিয়ে চলে যায়। রান্না পর্যন্ত অনিকেত নিজে হাতে করে নেয়। এই নিয়ম চলে আসছে বরাবর। এবারেও তো তেমনই গিয়েছিল মধুরিমা। কথা ছিল কাজ হয়ে গেলেই ডেকে নেবে অনিকেত। সেদিন তো আর আসবে না। শুরু করছে আপনার শৈশব থেকে। আপনার সঙ্গীত জীবনে আপনার মা বাবার প্রভাব কতটা? ইউটিউবে দেবরাজ প্রশ্ন করছে। অনিকেতের চোখ তখন অনেক দূরের কিছু দেখতে পাচ্ছে যেন। পুরোটাই। আমার বাবা, আমার ইন্সপিরেশন। ছোটবেলায় আমায় কোলে নিয়ে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াতেন। সেই থেকেই আমার মধ্যে সুরের জন্ম। মধুরিমার হাতটা কেঁপে উঠল। এ কি দেখছে সে? মা কলিং। 5 বছর পর ফোন করছে মা। মধু, মায়ের গলাটা কাঁদো কাঁদো। দেবরাজ ফোন করেছিল রে। জামাই নাকি? মা লিভিন বোঝে না, মানে না, তাই অনিকেতকে জামাই বলল। আমরা কলকাতায় আসছি মধু। মাকে অনেক কথা বলতে ইচ্ছে করছে মধুরিমার, পারছে না। শুধু দুটো চোখ দিয়ে না বলা যন্ত্রণারা গড়িয়ে যাচ্ছে তো যাচ্ছে। আজ কতদিন পর মায়ের গলাটা, মধু ডাকটা শুনল ও। বাবা মা ভেবেছিল দেবরাজকে বিয়ে করবে মধুরিমা, অথচ পরে সব হিসেব গুলিয়ে গেল। অনিকেতকে মেনে নিতে পারেননি বাবা মা। স্কুল শিক্ষক বাবা তো কথাই বলেননি আর। মা ফোন করে কেটে কেটে বলেছিল, তোর সাথে আর সম্পর্ক রাখতে চাই না। ভেঙে গিয়েছিল মধুরিমা, ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। অনিকেত কিন্তু সেদিন ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, বলেছিল, আসলে আমারই কপাল খারাপ জানো তো। নিজের বাবা তো আমার জন্মের আগেই মাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, আর ফিরল না। বাবা কি আমি তা জানি না। ভেবেছিলাম তোমার বাবা একজন শিক্ষক, তাকে পাবো, তার হলো না। অনিকেত দা, আপনার বাড়ি তো বর্ধমানে, কলকাতায় কবে এলেন?
মায়ের ফোনটা কেটে যেতে আপনা হতে আবার শুরু হলো যাহা বলিব। দেবরাজ প্রশ্ন করে গদিওয়ালা চেয়ারে হেলান দিল। অনিকেত হাত দিয়ে চুল ঠিক করছে। 19 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম ভাইটি। ভেবেছিলাম গান দিয়ে পৃথিবী জয় করা সহজ। অনেক স্ট্রাগল করেছি। দিনের পর দিন ফুটপাতে শুয়েছি। অনেক দিন শুধু মুড়ি খেয়ে থেকেছি। সেটে চা দিয়ে যায় লম্বা টুপিওয়ালা লোক। সব এপিসোডেই এই নিয়ম। চায়ে চুমুক দিল দেবরাজ। তারপরেই কি আলাপ হলো আপনার প্রথম স্ত্রী এবং গুরু সতস্বিনী দেবীর সাথে? ঝট করে সোজা হয়ে বসলো অনিকেত। আমার কোনো গুরু নেই। আমার নিজের গুরু আমি নিজে। কি বলছেন অনিকেত দা? বিস্ময়ে চোখ বড় দেবরাজের। ঠিকই বলছি। স্রোতস্বিনী গায়িকা, ভালো গাই তো, সুরকার নয়। ও কি করে আমার গুরু হবে? বলে একটু হাসলো অনিকেত। একটা সময় ছিল যখন স্রোতস্বিনী দেবীর বাড়ির দরজায় ঘন্টার পর ঘন্টা ধর্ণা দিয়েছি। ওর বাড়ির দারোয়ান আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। পরেরটা অবশ্য ইতিহাস। তবে অনেক কষ্ট করে সেই ইতিহাস তৈরি করেছি আমি। চা খান অনিকেত দা? আজ দুর্ভাগ্যজনকভাবে স্রোতস্বিনী এ পৃথিবীতে নেই। দুরারোগ্য রোগ কেড়ে নিয়েছে ওকে। ওকে আমি তেমন করে ভালোবাসতে পারিনি কোনো দিন। তাই ওকে নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না। এসব মধুরিমার জানা। সম্পর্কের শুরুতেই অনিকেত বলেছিল। শুরুর সেসব লড়াইয়ের কথা বলতে বলতে গলাটা বুঝে আসতো ওর। মধুরিমা মনে প্রাণে চেয়েছে অনিকেতের যন্ত্রণাটুকু আপন করে নিতে, নিজের সবটুকু দিয়ে ওই কষ্টগুলো শেষ দাগটুকু মুছে দিতে। তাই তো যখনই ওই মুড়ি খেয়ে দিন কাটানোর কথা মনে পড়ে, মধুরিমা নিজে অনেক রকম পদ রান্না করে। অনিকেত খুশি হয়, আবার রাগও করে। বলে, তুমি রেওয়াজ না করে রান্নাঘরে বসে থাকবে না একদম। তবু এসব ব্যাপারে ওর বারণ শোনে না মধুরিমা। শুনতে বয়েই গেছে। রোজ রাত 11টা নাগাদ 1 কাপ কফি খায় অনিকেত, তারপর শুতে যায়। মধুরিমা বাড়িতে থাকলে রোজ রাতে কফিটা নিজে হাতেই করে। প্রথম প্রথম গাঁইগুই করতো অনিকেত। ইদানিং অবশ্য রিমার হাতের কফি ছাড়া ওর মন ভরে না, ভরতো না। সেবার যখন বর্ধমানে অনিকেতের দেশের বাড়িতে গিয়েছিল মধুরিমা, নিজে হাতে মাটন রান্না করেছিল। অনিকেতের মা আছেন ওখানে, মাসিমাই বলে বলে দিচ্ছিলেন, আগে পেঁয়াজ কুচি ভাজো, তারপর আদা রসুন বাটা। হঠাৎ বললেন, রান্না করতো বটে স্রোতস্বিনী বৌমা। স্রোতস্বিনীর নাম শুনেই বিরক্ত লাগছিল মধুরিমার, কিন্তু মাসিমাকে তখন কথাই পেয়েছে। আজ বৌমার জন্যই তো সব। এই বর্ধমানে গান করতে এসেছিল বৌমা। সে ফাংশনে আমার ছেলে উদ্বোধনী সঙ্গীত গাইল। তোমায় কি বলবো মা, আমার ছেলের গান শুনে মুগ্ধ বৌমা। ওই তো সঙ্গে করে নিয়ে গেল কলকাতায়। 2 বছর তালিম দিল নিজের বাড়িতে রেখে। এতটুকু কষ্ট পেতে দেয়নি ছেলেকে আমার। তবে না তৈরি হয়েছে ও। শুনে পাথর হয়ে গিয়েছিল মধুরিমা। মাসিমার মাথার ঠিক আছে তো? বাচ্চা মেয়ের মতো কেঁদে ফেললেন মাসিমা। মেয়েটা অকালে চলে গেল। জানো বাছা, আমার ছেলে আজও বৌমাকেই ভালোবাসে। আমি তো মা, আমি বুঝি। হর্নের আওয়াজে সোজা বর্ধমান থেকে ধর্মতলায় এসে পড়ল মধুরিমা। রাস্তা জ্যাম। উফ, আর ভালো লাগছে না। মাথার ভিতরটা ফেটে যাচ্ছে। আবার ফোন করছে দেবরাজ। মধুরিমার ইচ্ছা করলো ফোনটা কেটে দিতে, কিন্তু এ সময় ভাট বকতে তো ফোন করবে না মানুষটা। নিশ্চয়ই জরুরি দরকার। হ্যাঁ বলো, তেতো গলায় বলল মধুরিমা। তুমি কোথায়? এদিকে আর এক কাণ্ড, হাঁপাচ্ছে দেবরাজ। কি হলো? কাল ভবানীপুরের বাড়িতে তো একাই থাকার কথা অনিকেতদার, কিন্তু পুলিশ সন্দেহ করছে কেউ এসেছিল। তুমি কি করে জানলে? চোয়াল শক্ত হলো মধুরিমার। উত্তরে একটু খুক করে হাসল কি দেবরাজ। ওইটুকু ক্ষমতা যে আমার আছে তুমি জানো, কিন্তু শুধু এটা বলতেই ফোন করিনি। রূপাঞ্জনা সাহা হঠাৎ আমায় ফোন করে কান্নাকাটি করছে। কি বলছে বুঝতে পারছি না। তোমার সাথে কথা বলতে চায়। এসে কথা বলছি বলে ফোনটা কেটে দিল মধুরিমা। রূপাঞ্জনাকে অসহ্য লাগে ওর। সবে গান শুরু করেছে। একটা অ্যালবাম হিট হলো কি হলো না ধরাকে সরা জ্ঞান করছে। দিন কয়েক আগেই তো অনিকেতের সাথেও ঝগড়া করছিল ফোনে। কি সাহস! আবারও ভেসে উঠল, যাহা বলিব সত্য বলিব। ওখানে দেবরাজকে এখন কেমন ম্রিয়মান লাগছে। একটু গম্ভীর গলায় জিজ্ঞেস করল,
মধুরিমা আপনার বর্তমান বান্ধবী, ওর সম্পর্কে কি বলবেন? প্রশ্ন শুনে খুশি খুশি অনিকেত। জীবনে এতদিনে সত্যি একজন ভালোবাসার মানুষ পেয়েছি, একজন শিল্পীর দেখা পেয়েছি। মধুরিমা শুধু নিজের গানের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। আমার বা সংসার নিয়ে তেমন আগ্রহ নেই, বেঁধে রাখার চেষ্টা নেই। ওর এই অনাসক্তি বড় ভালো লাগে আমার। অনাসক্তি? দেবরাজ আকাশ থেকে পড়ছে যেন। এই যেমন ধরো রান্নাবান্না, ঘর গৃহস্থলিতে তেমন মন নেই, নিজের গানের বাইরে কিচ্ছু জানে না। আজ যেমন যখন তৈরি হয়ে বেরোচ্ছি তখন ম্যাডামের মনে পড়ল আমার তোমাদের এখানে আসার কথা, বলেই খুব একচোট হাসল অনিকেত। দেবরাজের মুখ ততোধিক গম্ভীর। মধুরিমা গায়িকা হিসেবে কেমন? অনেক দূর যাবে। বাঘ যখন শিকারকে নাগালের মধ্যে পায় তখন তার চোখে মুখে যে আত্মবিশ্বাস আর হিংস্রতা থাকে, দেবরাজের সুন্দর মুখে এখন সেই প্রতিচ্ছবি। আর রূপাঞ্জনা সাহা, আপনার নতুন অ্যালবামের গায়িকা, ওর সম্পর্কে কি বলবেন? সবে শিখছে, খুব ভালো গায় তা বলবো না। তাহলে যে অ্যালবামে মধুরিমার গান করার কথা ছিল সেখানে রূপাঞ্জনা সুযোগ পেল কেন? অনিকেত কিন্তু মুখের হাসিটা ধরে রেখেছে। আহা, ওই গানটা রূপাঞ্জনার গলায় ভালো হবে সেই জন্য। দেবরাজ প্রাণপণ শিকার ধরতে চাইছে। অনিকেত দা, মানুষজন কিন্তু বলছে রূপাঞ্জনা জোর করে আপনার কাছ থেকে কাজ আদায় করেছে। রূপাঞ্জনা জোর করবে আমায়? কিভাবে? লোকে বলছে ওই নাকি আপনার আর একজন অথবা পরের বান্ধবী। অবশ্য শোনা যায় এমন বান্ধবী আপনার অনেক আছে। এবার মধুরিমার কি মেয়াদ ফুরলো? হাসছে অনিকেত, খুব হাসছে। রূপাঞ্জনা 17 বছরের একটি মেয়ে, আমার সন্তান তুল্য বলা চলে। কথাটা বলেই দেবরাজের দিকে সোজা তাকালো সে। ঠিক যেন বলল চেকমেট। বাড়ির সামনে ইতিমধ্যেই বেশ ভিড়। চোখটা মুছে নিল মধুরিমা। গাড়ি থেকে নেমে দুপায়ে এগোতে না এগোতেই প্রায় দৌড়ে এলো রূপাঞ্জনা। দিদি, আমি এসেছিলাম গতকাল, আর কেউ ছিল না। আমি ভুল করেছি, আমায় বাঁচাও প্লিজ। মাস 6 পরে টিভিতে নিউজ দেখছিল মধুরিমা। সাংবাদিক বলছে অনিকেত চট্টরাজের মৃত্যু আদতে আত্মহত্যা না খুন, রয়ে গেল ধোঁয়াশা। কফির সাথে নিজে বিষ মিশিয়ে খেয়েছিলেন অনিকেত, নাকি কফিতে বিষ মেশানো হয়েছিল? মিলল না উত্তর। দীর্ঘ 6 মাস পর শুধু উপযুক্ত প্রমাণের অভাবে মুক্তি পেলেন রূপাঞ্জনা সাহা। ভালো লাগছে মধুরিমার বুকের থেকে একটা পাথর নেমে যাচ্ছে। ফোনটা তুলে নিল সঙ্গে সঙ্গে। হ্যালো, তোমায় আমি বুঝতে পারলাম না আজও। ফোনের ওপাশ থেকে ক্লান্ত দেবরাজের গলা। কেন? মুখ টিপে হাসল মধুরিমা। প্রথমেই বললাম বিষয়টা ধামাচাপা দিয়ে দিই, সেই কাজটাই এতদিনে আমাকে দিয়ে করালে, এত জল ঘোলার পর। অভিমানী গলায় গুনগুন করল মধুরিমা। আমার আজ ভয় করছে খুব। আমি আসবো না, তোমার কাছে আর আসবো না। ফোন কেটে দিল দেবরাজ। বাবু রাগ হয়েছে? হোক। ফোনটা রেখে আয়নার সামনে দাঁড়ালো মধুরিমা। যাহা বলিব সত্য বলিবর সেদিনের এপিসোড টিভি চালিয়ে আনন্দ করে দেখতে বসেছিল সে। দেখতে দেখতে রক্তাক্ত হয়েছে। অনিকেতের বলা সত্যি, আসল সত্যিগুলোকে একে একে প্রকাশ করছিল। একটু একটু করে মুখোশ খুলে বেরিয়ে পড়ছিল অনিকেতের আসল কদর্য চেহারা। শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল মধুরিমা। এই মানুষটার জন্য দেবরাজকে ফিরিয়ে দিয়েছে সে। মা বাবার থেকে দূরে সরে এসেছে ওই নোংরা লোকটার জন্য। নিজেকে নিংড়ে ভালোবেসেছিল মধুরিমা, তারপরও একটা 17 বছরের মেয়ের সাথে। এ তো কল্পনার বাইরে ছিল তার। অনিকেতের সম্পর্কে এমন অনেক কথা শুনেছে সে, বিশ্বাস করেনি। তার এই প্রতিদান। না, এ প্রতারণা সহ্য হয়নি সেদিন। মনে হয়েছিল অন্যায়ের একটা শেষ থাকা দরকার। সেদিন 8:30 নাগাদ কালিন্দির ফ্ল্যাট থেকে বেরিয়ে নিজের গাড়ি নয়, শাটল ট্যাক্সি নিয়েছিল মধুরিমা। মুখে জড়ানো ছিল ওড়না, হাতে গ্লাভস। ভবানীপুরের বাড়ির সামনে এসে দেখল, হ্যাঁ ঠিক রূপাঞ্জনার গাড়ি দাঁড়িয়ে। একটু অপেক্ষা করতে হলো। ঠিক 9:30টায় বেরিয়ে গেল রূপাঞ্জনা। এটা জানা কথা, কারণ যত যাই হোক রাত 10টা থেকে 11টা অনিকেত গান শুনবে, সুর খুঁজবে। রূপাঞ্জনা যেতে গেট টপকে ভিতরে এলো মধুরিমা। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলল। জানতো রূপাঞ্জনা এসেছে যখন সব সিসিটিভি বন্ধ থাকবে।
তবুও যতটা সম্ভব নেই হয়ে রান্নাঘরে এলো। অনিকেত এখন স্টাডিতে। ঠিক 11টায় কফি খাবে অনিকেত। গান শুনতে বসার আগে ফ্লাস্কে করে রেখেছে। নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজে শুনতে পাচ্ছিল মধুরিমা। প্রতি মুহূর্তে মনে হয়েছে অনিকেত এসে পড়বে। অবশ্যই এসে পড়লে বলতো, তোমার কথা মনে পড়ছিল তাই চলে এলাম, এক্ষুনি চলে যাব। কিন্তু বলার প্রয়োজন পড়ল না। বিষটা কিচেনেই ছিল। অনিকেতের এক বিজ্ঞানী বন্ধুর আবিষ্কার। একবার ইঁদুর হয়েছিল খুব। এই বিষটা বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছিল অনিকেত। বিষের স্বাদ গন্ধ কিচ্ছু নেই, কিন্তু জোরালো। অনিকেত হাতের একটা পরিমাণ দেখিয়ে বলেছিল, সাবধান, এর বেশি দিলে মানুষও মরে যাবে। মধুরিমা সেদিন ঠিক করেছিল না ভুল করেছিল তা সে নিজেই জানে না, কিন্তু মনের মধ্যে কোনো অপরাধ বোধ নেই। তবু যে কেন এত কান্না পায়। কলিং বেল বাজছে। তাড়াতাড়ি চোখ মুছে ফেলল মধুরিমা। দেবরাজ এসেছে। আর কত ওকে অপেক্ষা করিয়ে রাখবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।